আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাকে দেখতে পাচ্ছ ক্যামেরার ওই পাশ থেকে, ধরেই নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে খুবই চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব যে ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই কি অনেক টাকা পয়সা? ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই কি আসলে যশ খ্যাতি একদম সফলতার চূড়ান্ত পর্যায়ে ধরা হয়? কোয়েশ্চেনটা আসা খুবই স্বাভাবিক। আমাদের দেশে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে যতটা হাইপ আছে, তো ওই জায়গাগুলো থেকে কোয়েশ্চেনগুলো মাথায় আসাটা খুবই নর্মাল একটা ব্যাপার। সো আজকে আমি আমার জায়গা থেকে, আমি নিজে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেছি এখনও সাস্টে, এবং আমার যেই ফ্রেন্ডরা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটে পড়াশোনা করতেছে, তাদের সাথে কথা বলে, এবং আমার যেই ফ্রেন্ডরা ডাক্তারিতে পড়াশোনা করতেছে, ডিএমসি, তারপর সিলেট এমএজি উসমানী মেডিকেল, তারপর ওইখানকার যে সিনিয়ররা আছেন, আমাদের সিনিয়র ভাইরা যারা ডাক্তার হিসেবে এখন কাজ করতেছেন ফিল্ডে, সবার সাথে কথা বলে আমার পার্সোনাল অভিমতগুলো আমি তোমাদেরকে ব্যক্ত করার চেষ্টা করব। আগেই বলে দিচ্ছি, যেহেতু এটা আমার পার্সোনাল জায়গা থেকে বলা কথা, সো কারোর যদি ব্যক্তিগতভাবে মনে কোনো আঘাত লেগে থাকে আমি তার জন্য দায়ী না। ওকে, তো জাম্প করি। প্রথমে আমি স্যালারিটা লিখে রাখছি, বেসিক স্যালারি, অর্থাৎ একজন ফ্রেশার, অর্থাৎ ডাক্তারি কেবলমাত্র এমবিবিএস ডিগ্রি নিয়ে বের হয়েছে, আর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বের হয়েছে, এমন অবস্থায়, বেসিক অবস্থা। তখন এই বেতনের দিকে একটু লক্ষ্য করো। ডাক্তারদের হচ্ছে 20 থেকে 30 হাজার টাকা, ইঞ্জিনিয়ারদের হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা, এই রেঞ্জে। এটা কখনো কখনো এমন হয় যে কেউ 28,000 থেকে 35,000 টাকাও কিন্তু পেয়ে থাকেন বেসিক। আর ডাক্তারদের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্লাকচুয়েট করে, অর্থাৎ মানে এই রেঞ্জের ভিতরে বেতন পেয়ে থাকেন একজন নতুন অবস্থায় ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে। তো তোমাদের এটা দেখার পরেই অনেকেই ব্রুক উচকাবা যে ভাই, এত কম টাকা বেতন কিভাবে সম্ভব? একটু ঘাটাঘাটি করো, একটু তোমাদের যারা সিনিয়ররা চান্স পাইছে বা চান্স পেয়ে বের হয়ে আসছে, এখন কর্মক্ষেত্রে আসেন, তাদেরকে একটু জিজ্ঞেস করো, দেখবা যে তারা এই রেঞ্জের ভিতরেই তোমাকে বলে দিবে। সো যাদের মনে একটু কষ্ট হয়েছে তাদেরকে আশার বাণী হিসেবে আমি বলতেছি, দেখো এটা হচ্ছে বেসিক স্যালারি, অর্থাৎ এই দুই সেক্টরের মানুষ আফটার 3 or 5 ইয়ার্স পরে তাদের বেতন মোটামুটি 1 লক্ষ টাকার ভিতরে হয়ে যায়, অর্থাৎ 6 ডিজিট। ঠিক আছে, মানে মোটামুটি এই যে 3 থেকে 5 বছর পরে এক্সপিরিয়েন্স বেসড কিন্তু বেতন বাড়ে। তখন দেখা যায় যে একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার মাসে 70 থেকে 1 লাখ টাকার মতো বেতন পাচ্ছে। অনেকে হচ্ছে আরও বেশি পেতে পারে, 10 লাখ টাকার মতো বেতন কেউ পেয়ে থাকেন। এটা হচ্ছে এক্সেপশনাল। ওকে, সো আমরা যারা এভারেজের কথা চিন্তা করব যে ম্যাক্সিমাম যারা আছেন তারা আসলে কেমন বেতন পাচ্ছেন, সেই রেঞ্জটা আমি বলে দিব। মোটামুটি 70 থেকে এই যে 1 লাখ, এই রেঞ্জের ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম পেয়ে থাকেন 5 বছরের এক্সপিরিয়েন্স হওয়ার পরে। এখন তুমি আমাকে বলো তো, এই বেতনটা কি আসলে বেশি? তুমি তোমার জায়গা থেকে বলো। একজন ব্যবসায়ী, তোমার যে ফ্রেন্ড সিলেটি যারা আছো, তোমরা জানো যে ইন্টার পড়ে বা এসএসসি পড়েই অনেকেই চলে যায় বাইরের দেশে, হ্যাঁ, ইউরোপ কিংবা লন্ডন। হ্যাঁ, সেকেন্ড লন্ডন হিসেবে সিলেট খ্যাত। কী জন্য? সবাই কিন্তু ইন্টার বা এসএসসি পাস করে বাইরের দেশে চলে যায়। তো তারা স্বভাবতই বেসিক তারা বেতন পায় 2 থেকে 3 লাখ টাকার মতো প্রত্যেক মাসে। ওই জায়গাটাতে একজন ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার কয়েক বছর কাজ করার পরে 1 লক্ষ টাকার মতো বেতন পেয়ে থাকেন। ক্ষেত্র বিশেষে হয়তো একটু বেশি পেয়ে থাকেন, যারা মাল্টি ন্যাশনালে চাকরি পেয়ে থাকেন বিশেষ করে। তো টাকা কারা আসলে বেশি ইনকাম করতেছে, তোমার মানে পয়েন্ট অফ ভিউ কী বলে? আর যারা উদ্যোক্তা আছেন, মাথা রেখো, উদ্যোক্তারা কিন্তু অল্প বয়সে এটার থেকে 4 গুণ, 5 গুণ, 10 গুণ টাকা ইনকাম করে থাকে। মান্থলি দেখা গেছে একজন উদ্যোক্তা 20 থেকে 25 লাখ টাকাও ইনকাম করে থাকে। যারা কোনো ডিগ্রি নেয় নাই, কোনো একাডেমিক বা প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নেই যাদের, তারা কিন্তু এই ধরনের ইনকাম করে আসতেছে। এটা তুমি অস্বীকার করার জায়গা নাই। তাহলে তুমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারদের টাকার যে বিষয়টা, এটা কি এখানে ক্লিয়ার হইছ? তাহলে ভাইয়া, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ারদের তো হাইপড কেন? এটা আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি এখানে কেন হাইপ থাকা উচিত। টাকা দিয়ে যদি বিচার করো তুমি, আমি বলবো যে তুমি অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার জন্য বেস্ট অপশন না, যদি শুধু টাকার কথা চিন্তা করো। টাকার জন্য যদি তুমি চিন্তা করো, তাহলে ব্যবসা কিংবা রাজনীতি কিংবা অন্য কোনো মানে কি বলা যায়, সেলফ যেই বিজনেসগুলো আছে ওগুলো কিন্তু ফার ওর মোর বেটার। ঠিক আছে, বাট ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে তুমি টাকা দিয়ে তুমি এই প্যারামিটারটা হিসাব করতে পারবা না। টাকার খেলায় এরা অবশ্যই পিছায় আছে, মানতে হবে এটা। যারা বাইরের দেশে যাচ্ছেন, অর্থাৎ দেশে যারা, এটা তো দেশের অবস্থা বলতেছি, দেশে এই বেসিক বেতনগুলো পেয়ে থাকে। এই জন্য বেশিরভাগ ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার দেশে থাকতে চান না। কারণ কি, এই মানে স্বল্প বেতন কিংবা রেসপেক্টের জায়গাগুলো ওইভাবে ভার্স না। এই যে দেখলা না,
ডিপ্লোমারা কিন্তু দেখা গেছে ইঞ্জিনিয়ারদের জায়গাগুলো দখল করে আছে, অর্থাৎ যোগ্যরা যোগ্য স্থান পাচ্ছে না। তো তারা কি করবে? তারা দেশ ছেড়ে পালাবে না তো দেশে থাকবে? অসম্মানিত হওয়ার থেকে বেটার না বাইরের দেশে চলে যাওয়া? সে ফর এক্সাম্পল তুমি বুয়েট থেকে পড়ছো, তো বুয়েট থেকে বের হওয়ার পরে তুমি দেখতেছো ডিপ্লোমা একজন ইঞ্জিনিয়ার যে তোমাকে চালাচ্ছে, তাহলে তুমি এত কষ্ট করে, এত আহাজারি, এত দিনরাত খেটে তুমি দিন শেষে যে একজন অযোগ্য লোকের কথা শুনে তোমাকে চলতে হচ্ছে, ওইদিকে বেতনও কম, তাহলে তুমি কেন থাকবা এই দেশে? এই জন্যই হচ্ছে দেশ ছেড়ে অনেকেই পালান, এবং তুমিও পালাবা যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে থাকো। এটাই হচ্ছে বাস্তবতা। দেশপ্রেম ঠিক আছে, বাট সবাই তো পড়াশোনা করছে কি জন্য? নিজের অবস্থান পরিবর্তনের জন্য, তাই না? রেসপেক্ট থাকবে, প্লাস টাকা থাকবে, হোয়াট এভার, আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না। এবার চলে আসি ভাইটাল পয়েন্টে, যে একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াটা কেন জরুরি। প্রথম কথা দেখো, এই যে সেবা, দেখো একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারের পিছনে যে পরিমাণ টাকা খরচ করে সরকার বলবো না, আর একটু প্রিসাইসলি বলবো, তুমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার যে পাস করতেছো, এটা কার টাকায়? তোমার বাপ মার টাকা? হ্যাঁ, তুমি বলবো হ্যাঁ ভাই আমার আব্বু আম্মুর টাকা দিয়েই তো পড়তেছি। না, তুমি সরকারিভাবে পড়তেছো, তোমার পিছনে কমপক্ষে একজন ইঞ্জিনিয়ারের পিছনে 15 থেকে 20 লাখ টাকার মতো সরকারের খরচ আছে। সরকারের মানে এই টাকা সরকার কোথা থেকে পাইছে? এই টাকাটা হচ্ছে সাধারণ জনগণের। একজন রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে যে মাটি কাটতেছে, যে তোমার ঝাড়ুদার, যে তোমার মেতর যাদেরকে বলো, তুমি যাদেরকে ছোটো করো মেতর শ্রেণী বলে, সব শ্রেণীর মানুষের টাকা দিয়ে তুমি পড়াশোনা করতেছো। সো স্বভাবতই তোমার একটা দায়িত্ব বা দায়বদ্ধতা সৃষ্টি হয় এই জায়গাটাতে সেবা দেওয়ার তাদেরকে। এই টাকাগুলো হচ্ছে এই সাধারণ আপামর জনগণের টাকা। সো তাদের অবশ্যই দায়বদ্ধতা থাকে তাদেরকে এই সেবাগুলো দেওয়ার জন্য। আর একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার সরাসরি এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন করতে পারে, সরাসরি কাজ করতে পারে, যেটা অন্যান্য সাবজেক্টের মানুষজন হয়তো অন্যভাবে করতে পারে, দূরে থেকে বা অন্য প্রসেসে বা একটা লং প্রসেসে যে দেন সেবাটা দিতে পারে, বা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার সরাসরি সেটা প্রোভাইড করতে পারে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তারপরে কি সরাসরি অবদান, এই জিনিসটা তো আমি লিখলামই। অর্থাৎ দেখো, এটা একটু তোমাদেরকে গুছাই বলি, তোমরা যেহেতু বাচ্চা পোলাপান যারা দেখতেছো আমাকে আমি ধরে নিচ্ছি, বড় কেউ থাকলে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি ইন্টারের পোলাপান আমাকে দেখতেছে কিংবা অ্যাডমিশন পরীক্ষার্থীরা। দেখো এই যে করোনা ভাইরাস আসলো না দেশে, করোনা ভাইরাস আসার পরে কারা সব থেকে বেশি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে? কারা এগুলা নিয়ে তোমার ল্যাবরেটরিতে গবেষণা থেকে শুরু করে সব ধরনের প্রিটেন্ড করছে? কারা? অবশ্যই একজন ডাক্তার কিংবা ওই বায়োলজিক্যাল, বায়োটেকনিক্যাল কিংবা বায়োমেডিক্যালের স্টুডেন্টরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা এই জায়গাটাতে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারছেন। তাইলে এই যে সেবাগুলো, এটা কিন্তু একদম সরাসরি সেবা দেওয়া। তারপর ডাক্তার কি করে? একজন ডাক্তার সরাসরি একজন রুগীকে চিকিৎসা দিয়ে থাকেন, যেটা আর কোনো শ্রেণীর বা আর কোনো, এমনকি ইঞ্জিনিয়ারও এই কাজটুকু করতে পারে না। ডাক্তাররা যতটা দ্রুত মানুষদেরকে সেবা দিতে পারে। ইঞ্জিনিয়াররা কি করে? ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো, যেমন একটা গ্যারেজের কথা চিন্তা করো, সে ফর এক্সাম্পল আমাদের আরএফএল কোম্পানি। এখন আরএফএল কোম্পানিতে একটা ডিজাইন কেমন হবে, কিংবা কোনো একটা, যেমন আরেকটু ভালো উদাহরণ দিই, আমাদের যে ওয়ালটনটা আছে না, ওয়ালটন, এটা তো আমাদের নিজস্ব দেশীয় কোম্পানি, তাই না? তো ওয়ালটনের যেই যন্ত্রাংশগুলা, যেই প্রোডাক্টগুলা, এগুলা কারা তৈরি করে থাকে? একজন ইঞ্জিনিয়ার তৈরি করে থাকে। এখানে শুধুমাত্র একটা সেক্টরের ইঞ্জিনিয়ার না, এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইপি ইঞ্জিনিয়ার, তারপর সব ধরনের ইঞ্জিনিয়ার কিন্তু এখানে কাজ করে থাকেন। ঠিক আছে? সিস্টেম ইঞ্জিনিয়ার, আইই যেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ওইটা সারা বিশ্বে সমর্থিত, এটাকে আমরা বলি আইপিই। ওকে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাথে যুক্ত। তো সবার সম্মিলিত একটা গ্রুপ এখানে কাজ করে থাকে। তো তোমরা বাসায় যে ফ্রিজগুলো ইউজ করতেছো বা ওয়ালটনের দামি দামি ফ্যান ইউজ করতেছো, এসি ইউজ করতেছো, এগুলো তো ইঞ্জিনিয়ারই তৈরি করে দিছে, তাই না? তাহলে এই সেবাটুকু সরাসরি ইঞ্জিনিয়াররা তোমাদেরকে দিচ্ছেন, তুমি হয়তো বুঝতেছো না পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। সো এই কাজগুলো কিন্তু ইঞ্জিনিয়াররা করে থাকেন। কিংবা দেশের কোনো একটা যদি খারাপ মুহূর্ত তৈরি হয়, যেখানে কোনো একটা অবকাঠামো মনে করো যে নষ্ট হয়ে গেছে, কোনো একটা ব্রিজ কিংবা কোনো একটা বিল্ডিং, তাহলে ওইটার কজ অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস কারা করবে? যে কেন ঘটনাটা ঘটলো, কেন বিল্ডিংটা ভাঙছে, ইনফ্রাস্ট্রাকচারটা কেন সমস্যা হয়েছে, এখানে কি ধরনের প্রবলেমগুলা তৈরি হয়েছিল বুঝা এই তোমার অবকাঠামোটা নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে সলিউশন কারা দেবে? যেমন বুয়েটে স্টিল দেখবা না, স্টিল হচ্ছে লেখা থাকে বড় বড় করে যে বুয়েট থেকে সার্টিফাইড। তো বুয়েট হতে সার্টিফাইড, এই জিনিসটা কি বোঝায়? অর্থাৎ বুয়েটের ইঞ্জিনিয়াররা এটা পরীক্ষা নিরীক্ষা করে সার্টিফিকেট দিচ্ছে। তো এটা কিন্তু একটা সেবামূলক কাজ। বোঝা গেছে? আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে আমি ওই জায়গাগুলো থেকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তারপর দেখো এই পয়েন্টটুকুতে আমি কয়েকটা স্টার দিব। দেখো
প্রত্যেকটা মানুষের কিন্তু আমি এটা মন খারাপের ইমোজি দিয়ে দিলাম কেন, সরি। দেখো, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে মানুষের স্বাভাবিক ইনস্টিংক্ট হচ্ছে রেসপেক্ট পাওয়া। অর্থাৎ একজন মানুষ সবসময় চায় অপর একজন মানুষের থেকে সম্মান পাইতে, রেসপেক্ট পাইতে। তো ওইটার জন্য একটা সেলফ আইডেন্টিফিকেশন দরকার পড়ে। অর্থাৎ একজন মানুষ কেন সম্মানিত হবে এটা ডিপেন্ড করতেছে তার কাজের উপরে। তাহলে এই কাজগুলোতে যদি আমরা চিন্তা করি কারা কাজ করতেছে, ডাক্তার ইঞ্জিনিয়াররা, তো ওই ক্ষেত্রে তাদের রেসপেক্টটা বেশি। একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারদের রেসপেক্টটা বেশি থাকার কথা যদিও, বাট আমাদের দেশে ওই সম্মানটুকু দেওয়া হয় না, প্রপার সম্মানটুকু আমাদের দেশে নাই। বাট ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে তাদের রেসপেক্টটা সব থেকে বেশি। কেন বেশি? এই যে বললাম, তারা সরাসরি কাজে অবদান করতে পারে। আর একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার একটা বড় আইডেন্টিটি, তাই না? একজন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করছে মানে তার এটা সেলফ একটা অর্জন। তো সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আইডেন্টিফিকেশনে ভুগে যে সে আসলে কি করবে বা তার কাজ কি। তো যখন একটা ট্যাগ লেগে যায় অমুক ডাক্তারি পাস করছে কিংবা অমুক বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছে, দ্যাট মিনস তার একটা নিজস্ব অর্জন এটা, এবং এটাই তার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট। এটা দিয়ে সে রেসপেক্ট পাওয়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলতে পারে। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে এই ডিগ্রিগুলা মোর ইম্পর্টেন্ট ফর এভরি সেক্টর। শুধু একটা সেক্টর না যে রেসপেক্ট দেখবো শুধু এইটা না, সব সেক্টর, বাট রেসপেক্ট ইজ এ ভাইটাল পয়েন্ট। রেসপেক্ট অবশ্যই এখানে মুখ্য পয়েন্ট। এই জন্যই ডাক্তার ইঞ্জিনিয়াররা কষ্ট করে থাকেন এই রেসপেক্টের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে ওই প্রপার রেসপেক্টটুকু করা হয় না। সিলেটি যারা আমাকে শুনতেছো, তোমরা বলো তো ভাইয়া, একটা সিলেটের একটা বান্দা যদি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং পাস করে, তার থেকে বেশি রেসপেক্ট পায় যে ওই ইউরোপে যে কামলা খাটতেছে, কারণ তার টাকা বেশি। কারণ তারা টাকা দিয়ে একজন মানুষের সাকসেস কিংবা রেসপেক্ট ডিফাইন করে গ্রামের দিকে। সো ওইটা যদিও কনসার্ন না, কারণ যারা রেসপেক্টটা দিচ্ছেন না তারা পড়াশোনা সম্পর্কে জানেনই না। তারা এই বাইরের জগৎ, পড়াশোনা জানা মানুষজনের যে একটা জগৎ আছে ওটা সম্পর্কে তারা অজ্ঞ। এটা তাদেরও দোষ না, আমাদের এটা হয়ে আসতেছে, এটা আমাদের ট্রেন্ড হয়ে গেছে। এটা পড়াশোনা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলে হয় না। পড়াশোনা জিনিসটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। একজন মানুষকে চিন্তা করতে শেখায়, ভাবতে শেখায়। একটা মানুষকে সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য পড়াশোনা অনেক বেশি মুখ্য একটা ব্যাপার। একটা কল্পনার জগৎ তৈরি করা, বিবেকবোধ বলে না, একজন মানুষ হিসাবে আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে বিবেকবোধ জাগ্রত করা। তো এই বিবেকগুলা জাগ্রত বা বিবেকে আঘাত সৃষ্টি করে এই পড়াশোনাটুকু। আমরা পড়াশোনা করলে বুঝতে পারি যে দুনিয়াটা কেমন চলতেছে, আমার অবস্থানটুকু কি, আমি কিভাবে বিহেভ করব, আমার বিনয়ী ভাবটা এখানে কিভাবে প্রকাশ করে মানুষজনকে আমি সার্ভ করতে পারি, দেন আমার জগৎগুলা কেমন হবে, চিন্তার জগৎটা কেমন হবে, এটা খুলতে সাহায্য করে এই পড়াশোনা। চাবি হচ্ছে এই জ্ঞানের বা এই চিন্তার যে তোমার একটা বন্ধ বা একটা বদ্ধ একটা ঘর আছে না, ওইটা খোলার চাবি হচ্ছে পড়াশোনা। এটা নট অনলি ডাক্তার ইঞ্জিনিয়ার পারপাস, এটা যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলেই হয়। জাস্ট হায়ার ডিগ্রি মানে যেটাকে বলে উচ্চশিক্ষা, ওইটার দরকার আছে। মানুষ তখন বুঝতে পারে যে সে কত কিছু মানে সে জানে না। শোনো, একটা তোমাদেরকে ফিলোসফিক্যাল কথাবার্তা বলি। যারা আসলে কম পড়াশোনা করছে বা কম জানে, তাদের একটা টেন্ডেন্সি থাকে ফালাফালি করার, নাচানাচি করার। তারা কাউকে গুনে না, তারা মনে করে সব কিছু জানে, তাদেরকে কেউ ছুঁইতে পারে না। তারা আসলে সত্যিকার অর্থে অজ্ঞ মানুষজন। আর যারা অনেক বেশি জানেন, যারা আসলে অনেক বেশি জ্ঞানী, তারা আসলে বুঝতে পারেন তারা কি কি জানেন না। অনেক বেশি জানা মানুষরা বুঝতে পারেন তাদের কি কি অজানা বাকি আছে। আর যারা কম জানে তারা তো বুঝতেই পারে না যে সে কি জানে না। এজন্য তাদের বিনয়ী ভাবটা বা তাদের অহংকার বোধটা বেশি। আর যারা বেশি জানেন তারা তত বেশি বিনয়ী, তারা তত বেশি নুয়ে নুয়ে কথা বলেন। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই আমি। আমাদের ভার্সিটিরই আইপির একজন প্রফেসর, ডিস্টিংগুইশ প্রফেসর, উনি রিসার্চার হিসাবে এখানে আসেন। তো উনি ওয়ার্ল্ডের সিঙ্গাপুর ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের টপ 10-এর ভিতরে আছে, ওইটাতে উনি লেকচারার ছিলেন, সিনিয়র লেকচারার ছিলেন। উনার প্যাটেন্ট করা ডিজাইন দিয়ে মেশিনগুলা মানুষজন জাপান, আমেরিকাতে চলতেছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। উনার প্যাটেন্টগুলা কিনে নিয়ে ওনারা মেশিন তৈরি করছে। উনার রিসার্চ পেপার তুমি পড়ে শেষ করতে পারবা না। উনার আন্ডারে কমপক্ষে 50 জন বিদেশি পিএইচডি হোল্ডার, মানে পিএইচডির সুপারভাইজার উনি ছিলেন। তো এত বড়, আমি ওনার নামে শেষ করতে পারবো না উনি আসলে কি কি অর্জন করছেন। এত বড় মাপের একজন মানুষ। ওনার সাথে যখন আমি কথা বলতে গেলাম, আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেম নিয়ে ওনার সাথে যখন কথা বলতে গেলাম, আমি এতটাই অবাক হইলাম, একটা মানুষ এত বিনয়ী হয় কীভাবে। আমি অবাক হইলাম যে আল্লাহ, এত বিনয়ী মানুষ হয় কীভাবে। এত কিছু জানার পরে ওই ব্যক্তিটা এত বেশি বিনয়ী দেখে আমার রেসপেক্ট আরও বেড়ে গেছে। সো জ্ঞান যত কম তত বেশি অহংকার, জ্ঞান যত বেশি তত বেশি বিনয়ী ভাব আসে, তত বেশি আমি জানি না কি ওইটা সামনে ক্লিয়ার হয়ে যায়। দ্যাট ইজ কল চাবি। পড়াশোনা হচ্ছে একটা চাবি আমার চিন্তা শক্তি মানে খোলার বা চিন্তার জগৎকে দেখার একটা চাবি। ওকে, অনেক
জ্ঞানী কথাবার্তা বলে ফেলছি, আমি সরি। তারপর আসে টাকা। এই যে দেখো অনেক পরে যে আমি টাকার কথা বলছি, অনেক পরে 4 নম্বর পয়েন্টে যে আমি টাকার কথা বলছি। টাকার দরকার আছে। টাকা ইজ এ বিগেস্ট মোটিভেশন ফর এভরিওয়ান। মানুষ টাকা ছাড়া চলতে পারে না, এটা একটা বাস্তব কথা, তাই না? যেমন আমি আজকে কথা বলতেছি, কিভাবে কথা বলতে পারতেছি? বিকজ আমার শক্তি আছে, আমার এনার্জি আছে, তাই না? এই আমিটাকে তৈরি করার জন্য আমি যে কথা বলতে পারতেছি, এগুলোর পিছনে কিন্তু টাকা দায়ী কোনো না কোনোভাবে। যেমন তুমি আমাকে দেখতেছো, একটা ক্যামেরা, একটা দামি ক্যামেরা, লাখ টাকার ক্যামেরা, তারপর এই যে বোর্ডে পড়াচ্ছি 5 লাখ টাকার বোর্ড, এই জিনিসগুলো তো টাকার মাধ্যমেই আমি পাইছি, তাই না? টাকা ছাড়া তো আমার পক্ষে পাওয়া পসিবল ছিল না। তাহলে এই জিনিসটা সম্ভব হয়েছে টাকার কারণে। আর একটু ডিপ লেভেলে গেলে আমি যে কথা বলতেছি, কথা বলার জন্য এনার্জি কোত্থেকে পাইছি? ফুড থেকে। এই ফুডটা আমি কোত্থেকে পাবো? কেউ আমাকে মাগনা দিবে না, টাকা ছাড়া আমি ফুড পাবো না, এটাই হচ্ছে বাস্তবতা। বাই দ্য ওয়ে, যারা আমাদের সাস্টের কোর্সে ভর্তি হতে চাও, রিয়েল ইঞ্জিনিয়ার হইতে চাও, যারা আসলে রেজাল্ট একটু খারাপ হবে এইচএসসির এবং চাচ্ছ তোমাদের স্বপ্নের প্রতি এগিয়ে যাওয়ার জন্য, সাস্ট তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছে। সাস্টে আসলে জিপিএ ভেরিয়ারটা নাই। সো যারা প্রস্তুতি নিতে চাও, ভাইয়ের কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হও আর যদি গাইডলাইনগুলো মানার চেষ্টা করো, তাহলে তোমার শিওর 100% হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ফয়সালা করা না থাকে, বাকিটা তুমি শিওর থাকো তোমার চান্স হবে যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হও। অলরেডি প্রায় 700+ স্টুডেন্ট আমাদের শুধুমাত্র সাস্টের কোর্সগুলোতে ভর্তি আছে, ফার্স্ট টাইমের এবং সেকেন্ড টাইমের মিলায়। তো তুমি যদি ভর্তি হইতে চাও, অল্প টাকায় ভর্তি হইতে পারবা, কারণ আমি বরাবরের মতোই এটাতে বিশ্বাসী। দেখো, মাত্র 1000 টাকা দিয়ে তুমি ভর্তি হইতে পারবা, যেটা বাজারের সব থেকে কম মূল্য। আমি এটা বিশ্বাস করি, কম টাকায় সার্ভিস বেশি দাও, কারণ তোমাদের কাছ থেকে ওইটার কারণে যে দোয়ারটুকু পাবো, যেই ভালোবাসাটুকু পাবো, এবং তোমার যে খারাপ সময়ে যে উপকারটুকু আমি করতে পারবো, ওটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। দ্যাটস ওয়াই আমাদের সবগুলো কোর্সের মূল্য কম। চাইলে বাড়াই দিতে পারতাম, স্টুডেন্ট অল্প ভর্তি হোক, কিন্তু আমার মুনাফা হইতো। বাট তোমাদের কথা চিন্তা করে এই টাকাটা মূল্য নির্ধারণ করা হয়েছে। সো যারা ভর্তি হইতে চাও সাস প্লাস ভার্সিটিতে, তারা আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলো যে একটু চেক করে নিও, ভর্তি হয়ে যেতে পারবা। সো আজকে এইখানেই ছিল আমার ডিসকাশন। যদি কোনো কিছু তোমার কাছে খারাপ লাগে থাকে, তার জন্য আমি আসলে সরি বলে নিচ্ছি। এবং সবাই অনেক বেশি সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং কেন তুমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হইতে চাও এটা একটু ডিসাইড করে নাও, তাহলে তোমার পরবর্তীতে আর ডিপ্রেশন, হতাশা পাবে না। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ। এবং কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করে জানাবা যে আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে, আর তোমার মতবাদ কি। আল্লাহ হাফেজ, টাটা।